প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর তোমাদের সাথে আছি আমি চৌধুরী রাশেদুন নবী, সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগ, ঢাকা কলেজ। বাংলা দ্বিতীয় পত্রের আজকের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে সমাস। এই সমাস বিষয়টি তোমরা কিন্তু স্কুলেও পড়েছো, অর্থাৎ মাধ্যমিক পর্যায়ের সিলেবাসে তোমাদের সমাস আছে। তারপরেও দেখা যায় যে অনেকেরই ভুল থেকে যায়। বিভিন্ন রকম আমরা এইচএসসি পরীক্ষায় দেখি যে সমাস লিখতে গিয়ে অনেক ছেলে মেয়েরা ভুল করে। তো আজকে আমরা সমাস ক্লাসটি করব এবং আশা করছি আজকের ক্লাসের পরে আমাদের এই ভুলগুলো আর থাকবে না। সমাসের যেটা যেভাবে অনেকে করে যে সংজ্ঞা মুখস্থ করে ফেলে বা কিছু কিছু উদাহরণ মুখস্থ করার চেষ্টা করে, নিয়ম কানুনগুলো ঠিক মতো অনেক ক্ষেত্রে না বুঝেই সমাজটাকে আমরা হয়তো পড়ে শেষ করি। যে নিয়ম কানুনগুলো যদি আমাদের ঠিক মতো আত্মস্থ না হয়, তখন হয় কি আমাদের প্রস্তুতির মধ্যে ঘাটতি রয়ে যায় এবং তারপরে সমাস নির্ণয় করতে দিলে অনেক সময় সঠিকভাবে সেটা নির্ণয় করতে অনেকে ব্যর্থ হয়। একটা বিষয় মনে রাখতে হবে যে এইচএসসি পর্যায়টা হচ্ছে তোমার জেনারেল যে এডুকেশন, এটা শেষ ধাপ। এরপরে কিন্তু তুমি উচ্চ শিক্ষায় পদার্পণ করবে। মানে এইচএসসি পরীক্ষার পরে তুমি কিন্তু উচ্চ শিক্ষায় অনার্সে যদি তুমি পড়ো কোন একটা সাবজেক্টে, সেই সাবজেক্ট নিয়ে তুমি পড়াশোনা করবে। তুমি যদি মেডিকেলে পড়ো বা বুয়েটে পড়ো, ওই নির্দিষ্ট সাবজেক্ট নিয়ে তুমি কিন্তু পড়াশোনা করবে। কিন্তু তারপরে তোমার কিন্তু মাস্টার ডিগ্রির পরে তোমাকে যখন তুমি বিসিএস পরীক্ষা দিবে, একজন অফিসার হবে, বিভিন্ন তুমি সরকারি চাকরির জন্য পরীক্ষাগুলো দিবে, তখন কিন্তু তোমাকে এই বাংলা, ইংরেজি এইসব বিষয়গুলো আবার তোমাকে পরীক্ষা দিতে হবে। তো একটা মজার ব্যাপার হলো যে ইংরেজিটা হয়তো আমাদের, বাংলা ইংরেজির মধ্যে এগুলো যেহেতু মানে কমন সাবজেক্ট, সব ডিসিপ্লিনের ছেলে মেয়েরা পড়ে। সায়েন্স বলো, আর্টস বলো, কমার্স বলো, মাদ্রাসা বলো, তারপরে যারা কারিগরি শিক্ষায় শিক্ষিত সেই সব ছেলেমেয়েরা, সবার মধ্যে কিন্তু বাংলা ইংরেজি সাবজেক্ট দুইটা আছে। ফলে চাকরির ইন্টারভিউ গুলোতে বাংলা এবং ইংরেজি সাবজেক্টটা অনেক গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। সব ধরনের সরকারি চাকরি, বিসিএস থেকে শুরু করে সব সরকারি চাকরির ইন্টারভিউতে তোমার বাংলা এবং ইংরেজি একটা বড় অংশ অ্যান্সার করতে হয়। তো সেই ক্ষেত্রে ইংরেজিটা একটু সমস্যা তোমাদের কম হয়। কেন? কারণ উচ্চশিক্ষায় অনেক বই তোমরা কিন্তু ইংরেজিতে পড়ো, ইংরেজি নিউজ পেপার পড়ো, অনেকে ইংরেজি বিভিন্ন কোর্স করে, তারপরে আরো বিভিন্ন ধরনের মানে ইংরেজির একটা চর্চা থাকে। কিন্তু বাংলার চর্চাটা কিন্তু এইচএসসি পর্যায়ে শেষ। এরপরে একাডেমিক ভাবে তোমার কিন্তু বাংলাটা আর পড়া হয় না, শুধু যারা বাংলায় অনার্স মাস্টার্স করছে তারা ছাড়া অন্যদের কিন্তু বাংলাটা ওইভাবে আর পড়া হয় না। কিন্তু এই জ্ঞানটা দিয়েই তোমাকে সারা জীবন চলতে হবে। এই জ্ঞানটা দিয়ে তোমাকে বিভিন্ন জায়গায় অ্যাডমিশন টেস্টে যেসব জায়গায় বাংলা আছে সেখানে তোমাকে ফেস করতে হবে। তার চেয়ে অনেক বেশি বড় ব্যাপার হলো চাকরির ইন্টারভিউ গুলাতে, সেখানে সব জায়গায় কিন্তু বাংলা আছে। গভর্নমেন্ট সার্ভিস গুলাতে অন্তত, ছোট সার্ভিস থেকে শুরু করে যত বড় সার্ভিস, সব জায়গায় কিন্তু বাংলাটা আবশ্যিকভাবে আছে। তো তোমাকে সেখানে কিন্তু অ্যান্সার করতে হবে। আর তারপরে তুমি যখন তুমি একজন অফিসার হবে, তোমার নিজের কাজগুলো করার ক্ষেত্রেও তোমাকে কিন্তু বাংলা ভাষায় অনেক কিছু লিখতে হবে, সেখানেও তোমাকে সঠিকভাবে বাংলাটাকে প্রয়োগ করতে হবে। ফলে এই এইচএসসি পর্যায়ে আমাদেরকে বাংলায় খুব ভালো একটা দখল কিন্তু আমাদের থাকতে হবে। অনেকে এই বিষয়টা উপলব্ধি করে না, পরে গিয়ে তাদের এই সমস্যাটা হয়। তো যাই হোক, আমি একটু গুরুত্বপূর্ণ কথা বলে নিলাম যাতে তোমরা এই বিষয়টি বুঝতে পারো। আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটু বিষয় পড়বো, যেটা হচ্ছে সমাস। আগেই বলেছি, এবং সমাসকে আমরা যেভাবে পড়বো, অর্থাৎ আমরা বুঝে পড়ার চেষ্টা করব। আমরা সমাসের বিভিন্ন অংশগুলোকে বিশ্লেষণ করার চেষ্টা করব, মুখস্থ করা নয়, বুঝে বুঝে আমরা পড়ার চেষ্টা করব। আশা করছি তোমরা খাতা কলম নিয়ে বসেছ এবং বিভিন্ন জিনিস যেগুলো আমি বিশ্লেষণ করে দেব সেগুলো তোমরা খাতায় তুলে নিবে। সেটা তুলে নিলে কি হবে, তুমি বুঝতে পারবে ভালোভাবে, তোমার মনোযোগটা ভালোভাবে কাজ করবে। আর কোথাও যদি বুঝতে কোনো অসুবিধা হয় তুমি প্রশ্ন করবে, সেই প্রশ্নের উত্তর কিন্তু আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো দেখো, আমরা যে বিষয়টি বলছি সমাস। সমাস কি? সমাস মানে সংক্ষেপ, মিলন, একাধিক পদের এক পদীকরণ।
সমাস মানে হচ্ছে সংক্ষেপ, সমাস মানে মিলন, সমাস মানে একাধিক পদের এক পদীকরণ। অনেকগুলো পদ, একাধিক পদ, সেটা 2টা হতে পারে, 5টা হতে পারে, আরো কম বেশি হতে পারে, অর্থাৎ একটির চেয়ে বেশি পদ। যে একাধিক পদ যখন মিলিত হয়ে একটি পদে পরিণত হয় তখন আমরা তাকে সমাস বলি। যেমন একটা উদাহরণ তুমি খেয়াল করো, গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে। এই যে কতগুলো শব্দ, গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে। তো এই সবগুলো পদকে আমরা একসাথে করে যদি বলি গায়ে হলুদ, তখন এই গায়ে হলুদটাই হচ্ছে একটা সমাসবদ্ধ পদ। তাহলে অনেকগুলো পদ বলার বদলে আমরা কি করলাম, ছোট্ট করে একটা শব্দকে প্রয়োগ করলাম। এটাই হচ্ছে সমাসের বৈশিষ্ট্য। তো এখানে কি হয়, সমাস কি করে, আমাদের নতুন নতুন শব্দ তৈরি করে এবং আমাদের যে কষ্ট বা যেটা বলা যায় যে শব্দ প্রয়োগের যে একটা বৃহদায়তন, সেটাকে সংক্ষিপ্ত করে নিয়ে আসে। যেমন তোমাকে একজন প্রশ্ন করলো যে আপনি কোথায় যাচ্ছেন, তুমি বললে গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে সেখানে যাচ্ছি। কতগুলো কথা বলা হলো, গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে সেখানে যাচ্ছি। তার চেয়ে গায়ে হলুদে যাচ্ছি বললে কত সহজে বলা হয়, কত সংক্ষেপে বলা হয় এবং শুনতেও কিন্তু ভালো শোনায়। এবং এই যে সমাসের প্রক্রিয়া, এটা সংস্কৃত ব্যাকরণ থেকে বাংলা ব্যাকরণে এসেছে। আর সমাস কি করে, নতুন নতুন শব্দ গঠন করে। যেমন তুমি খেয়াল করো, জায়া ও পতি, দুটো আলাদা আলাদা শব্দ, এই দুটো মিলে তৈরি হয়ে গেল কি দম্পতি। তাহলে এই দম্পতি একটা নতুন শব্দ। দম্পতি বললে আমরা জায়া এবং পতি দুইজনকেই বুঝি। তাহলে আমরা সমাস সম্পর্কে যে বিশ্লেষণটা আমরা প্রথম পেলাম সংজ্ঞায়, সেটা কি দাঁড়ালো, সমাস মানে সংক্ষেপ, মিলন, একাধিক পদের এক পদীকরণ। আর দ্বিতীয় আরেকটা বিষয় আমরা বুঝলাম যে সমাসের মাধ্যমে নতুন নতুন শব্দ গঠিত হয়। সমাস হচ্ছে কি, শব্দ গঠনের একটা প্রক্রিয়া। বাংলা ভাষায় সমাসের মধ্যে দিয়ে প্রচুর শব্দ গঠিত হয়। শব্দ গঠনের অনেক প্রক্রিয়া আছে, সমাস, সন্ধি, তারপর তোমার দ্বিরুক্তি শব্দ, বিভক্তি, অনুসর্গ, উপসর্গ, এই বিভিন্ন ভাবে কিন্তু নতুন নতুন শব্দ গঠিত হয়। তাদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সমাস। গুরুত্বপূর্ণ দেখো, তোমাদের কিন্তু এইচএসসি পরীক্ষায় শব্দ গঠনের উপর একটা প্রশ্ন হয়। এখন শব্দ গঠনের কতগুলো প্রক্রিয়া আমি বললাম, এছাড়াও আরো আছে, কিন্তু তোমাদের এইচএসসি সিলেবাসে দেওয়া আছে 3টা অধ্যায়, প্রকৃতি প্রত্যয়, সমাস, আর হলো তোমার উপসর্গ। তাহলে শব্দ গঠনের আরো তো অনেকগুলো প্রক্রিয়া ছিল, সেগুলো কিন্তু তোমাদের সিলেবাসে নাই। তাই এই 3টা অনেক বেশি গুরুত্বপূর্ণ বিধায় তোমাদেরকে সিলেবাসে দেওয়া হয়েছে। তো এই সমাস নির্ণয় শেখার শুরুতে আমাদের কিন্তু শিখতে হবে সমাসের বিভিন্ন অঙ্গের পরিচিতি। যেমন একটা মানুষ যখন একজন চিকিৎসকের কাছে যায়, সে অসুস্থ হলে, তখন চিকিৎসক জিজ্ঞেস করে আপনার কি সমস্যা। এখন কোথায় ব্যথা হলে কোন সমস্যা হতে পারে, চিকিৎসককে কিন্তু এটা জানতে হয়, চিকিৎসা শাস্ত্র অধ্যয়ন করে অভিজ্ঞতা অর্জন করে তাকে জানতে হয়। সে তখন একটা ধারণা করে, বিবরণ শুনে ধারণা করে তারপরে তাকে মেডিসিন দেয় বা বিভিন্ন টেস্ট করায়। হ্যাঁ, প্রথমে কিন্তু সে বিবরণ শুনে ধারণা নেয়। এইভাবে মানুষের শরীরের যেমন বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে, সমাসেরও কিন্তু বিভিন্ন অংশ আছে। এই অংশগুলো আমাদেরকে প্রথমে চিনে নিতে হবে। তাহলে চলো আমরা সেই অংশগুলো আগে চিনে নিই। আমরা একটু বোর্ডের কাছে চলে আসি এবং যারা লিখে নিচ্ছ তারা একটা শিরোনাম দিবে এখানে, আঙ্গিক পরিচিতি। যারা লিখে নিচ্ছ, আমি আশা করব সবাই লিখে নিচ্ছ। হ্যাঁ, সবাই লিখে নিচ্ছ আমি আশা করবো, কারণ সমাজ থেকে পরীক্ষায় প্রশ্ন তো থাকেই। আবার তোমার পরবর্তী সময় অ্যাডমিশন টেস্ট যেসব জায়গায় বাংলা আছে, এবং চাকরির ইন্টারভিউতে তো সরকারি চাকরিতে বিসিএস থেকে শুরু করে বললাম এই ছোট চাকরি, সব জায়গায় তোমার বাংলাটা আবশ্যিক বিষয়। ফলে তোমার সেই সব জায়গায় কিন্তু সমাস আসে। তাহলে আঙ্গিক পরিচিতি, অনেকে কি করে এই আঙ্গিক পরিচিতিটা হয়তো ঠিক মতো খেয়াল করে না, অথচ এটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, আঙ্গিক পরিচিতিতে আমরা কয়েকটা পয়েন্ট একটু খেয়াল করব। 1 নম্বরে হচ্ছে সমস্ত পদ। সমস্ত পদ, এই সমস্ত পদ জিনিসটি কি, সমস্ত পদ কি আমরা যদি ছোট্ট করে একটু বলি, তাহলে হচ্ছে সমাস বদ্ধ বা সমাস নিষ্পন্ন পদ। সমাস নিষ্পন্ন পদ,
তাহলে সমস্ত পদ হচ্ছে সমাসবদ্ধ পদ বা সমাস নিষ্পন্ন পদ, যেখানে সবগুলো পদ একসাথে হয়ে যায় সেটাই সমস্ত পদ। আমরা উদাহরণ দিয়ে পরে দেখব। আচ্ছা, 2 নম্বরে দেখো পূর্বপদ। পূর্বপদ ইকুয়াল টু দিয়ে পাশে লিখে নাও একটু, সমস্ত পদের প্রথম অংশ। এটা একটু মুছে নি। সমস্ত পদের প্রথম অংশ। প্রথম অংশ। আচ্ছা, পূর্বপদ গেল। তাহলে সমস্ত পদ হচ্ছে সমাসবদ্ধ পদ বা সমাস নিষ্পন্ন পদ। পূর্বপদ এটা হচ্ছে সমস্ত পদের প্রথম অংশ। 3 নম্বর পয়েন্ট, পরপদ। সমাসের তৃতীয় যে অংশটি বুঝতে হবে আমাদের সেটি হচ্ছে পরপদ। তো পরপদ কি? সমস্ত পদের শেষ অংশ। সমস্ত পদের শেষ অংশ। তাহলে সমস্ত পদে তুমি বুঝতে পারছো দুইটি অংশ থাকবে। একটি হচ্ছে সমস্ত পদের প্রথম অংশ যার নাম পূর্বপদ, আর একটি হচ্ছে সমস্ত পদের শেষ অংশ যার নাম পরপদ। আচ্ছা, এবার আমরা তৃতীয় পয়েন্ট আমরা পেলাম। এবার চতুর্থ বিষয়টি দেখি, সমস্যমান পদ। সমস্যমান পদ, যে যে পদ মিলে সমাস হয় তাদের প্রত্যেকটি এক একটি সমস্যমান পদ। যে যে পদ মিলে সমাস হয়, যে যে পদ মিলে সমাস হয় তাদের প্রত্যেকটি এক একটি সমস্যমান পদ। আচ্ছা, আমরা উদাহরণে বুঝে নিব পুরো অংশটা। 4 নম্বর গেল। আর 5 নম্বর সবশেষে যেটা আছে সেটা হলো ব্যাস বাক্য। ব্যাস বাক্য। তো এই ব্যাস বাক্যটা কি? সমস্ত পদকে ভাঙলে যে বাক্যাংশ পাওয়া যায় তাই ব্যাস বাক্য। সমস্ত পদকে ভাঙলে যে বাক্যাংশ পাওয়া যায় সমস্ত পদকে ভাঙলে যে বাক্যাংশ পাওয়া যায় তাই ব্যাস বাক্য। তাহলে এই হচ্ছে তোমার 5টি অংশ। এই 5টি অংশ তোমার শুরুতেই চিনে নিতে হবে। সমাস নির্ণয় করতে গেলে তোমাকে 5টি অংশ চিনে নিতে হবে। এখন আমরা একটা উদাহরণের সাহায্যে এই 5টি অংশ আমরা চিনে নেওয়ার চেষ্টা করব। যেমন একটি উদাহরণ আমরা দিই, সিংহাসন। সিংহাসন এটার ব্যাস বাক্য কি দাঁড়াবে? সিংহ চিহ্নিত আসন। সিংহ চিহ্নিত আসন। তাহলে এই যে সিংহ চিহ্নিত আসন, সিংহাসন, এই উদাহরণটা দিয়ে আমরা এই 5টি অংশকে চিনে নিব। প্রথমেই দেখো, তোমরা লিখেছ নিশ্চয়ই যে সমস্ত পদ। তাহলে এই উদাহরণের মধ্যে সমস্ত পদ কোনটি? বলা হচ্ছে যে সমাসবদ্ধ বা সমাস নিষ্পন্ন পদটির নাম সমস্ত পদ। তাহলে এখানে এই সিংহাসনটাই হচ্ছে সমস্ত পদ, কারণ এখানে সমাসবদ্ধ হয়েছে, পুরো সমাসটা এসে এখানে সমাপ্ত হয়েছে। এবং বলা হয়েছে দ্বিতীয় পয়েন্টে বলা হয়েছে পূর্বপদ। পূর্বপদ কোনটি? সমস্ত পদের প্রথম অংশ। তাহলে সমস্ত পদের প্রথম অংশ এই যে সিংহ, এটা হচ্ছে পূর্বপদ। এটা হচ্ছে পূর্বপদ, সমস্ত পদের প্রথম অংশ। তারপরে হচ্ছে পরপদ। পরপদ কোনটি? সমস্ত পদের শেষ অংশ। সমস্ত পদের শেষ অংশ, এটার নাম হচ্ছে পরপদ। এরপর হচ্ছে সমস্যমান পদ। 4 নম্বরের পয়েন্টে ছিল সমস্যমান পদ, যে যে পদ মিলে সমাস হয়। তাহলে এখানে এই যে এই তিনটি হচ্ছে সমস্যমান পদ। এই যে তোমার যে যে পদ মিলে সমাস হয় এই তিনটি হচ্ছে এক একটি সমস্যমান পদ। আর সমস্যমান পদের পরে আমাদের 5 নম্বরে ছিল ব্যাস বাক্য। বলা হয়েছে সমস্ত পদকে ভাঙলে যে বাক্যাংশটি হয় এই টোটালটি হচ্ছে ব্যাস বাক্য। তাহলে এই 5টি অংশ আশা করি আমরা চিনতে পেরেছি। দেখো,
অনেকেই কিন্তু একটু ভুল করে ফেলে, সবাই জানে কিন্তু এই 5টি অংশ, তারপরে ভুল করে কিভাবে। পূর্বপদ বললে অনেকে এই যে সমস্ত পদের প্রথম অংশ থেকে না খুঁজে ব্যাস বাক্যের প্রথম অংশ খুঁজে, পরপদেও তাই, সমস্ত পদ থেকে না খুঁজে ব্যাস বাক্য থেকে খুঁজে। কখনো কখনো সেটা তোমার মিলেও যায়, যেমন এখানে সমস্ত পদের প্রথম অংশ পূর্বপদ সিংহ, ব্যাস বাক্য থেকেও দেখো প্রথম অংশ যদি তুমি এটাকে খুঁজো সিংহ, মিলে গেছে। পরপদ আসন, এখানেও পরপদ আসন, তাহলে এখানে কিন্তু তোমার অসুবিধা নেই। কিন্তু এটা আসলে এখান থেকে ধরলে সবসময় মিলবে না, কারণ সংজ্ঞায় বলা আছে সমস্ত পদের প্রথম অংশ পূর্বপদ আর পরের অংশ পরপদ। যেমন তুমি গায়ে হলুদ যে উদাহরণটা, সেটাই যদি দেখো গায়ে হলুদ, তাহলে এখানে সমস্ত পদের প্রথম অংশ হচ্ছে গায়ে, পরপদ হচ্ছে পূর্বপদ হচ্ছে গায়ে, পরপদ হচ্ছে হলুদ। কিন্তু যদি আমরা ব্যাস বাক্য থেকে দেখি তখন কি দাঁড়ায়, গায়ে হলুদ দেয়া হয় যে অনুষ্ঠানে, তখন শেষ পদে কিন্তু হয় কি অনুষ্ঠান, অথচ আমাদের শেষ পদে আছে হলুদ। তাহলে এখন পরপদ আমরা কোনটা ধরবো? পরপদ কিন্তু অবশ্যই তোমাকে সমস্ত পদ থেকে ধরতে হবে। সুতরাং আমাদের কোনো ভুল করা যাবে না, ছোট্ট ভুলের মধ্যে দিয়ে আমাদের কিন্তু পুরো সমাজটাই ভুল হয়ে যায়। আশা করি এই 5টি অংশ তোমরা বুঝতে পেরেছো। এখন খুব সহজ 5টি অংশ ছিল, সমস্ত পদ, পূর্বপদ, পরপদ, সমসমান পদ আর ব্যাস বাক্য, খুব সহজ ছিল। এখন আমরা আসবো শ্রেণী বিভাগ। সমাস কয় প্রকার? তাহলে সমাস প্রধানত 6 প্রকার, এটা সবাই তোমরা জানো। দ্বন্দ্ব সমাস, কর্মধারী সমাস, তৎপুরুষ সমাস, অব্যয়ভাব, দ্বিগু আর হচ্ছে বহুব্রীহি। এই হলো 6টি প্রধান সমাস। এছাড়া 2টি অপ্রধান সমাস আছে, প্রাদি সমাস, নিত্য সমাস। এখন কেউ যদি কখনো যে তুমি একটা চাকরির ইন্টারভিউ দিতে গেছো, সেখানে একটা প্রশ্ন আসলো সমাস কয় প্রকার, অবশ্যই তোমাকে 6 প্রকার দিতে হবে। যে অপ্রধান যেটা, সেটা কিন্তু তোমার শ্রেণী বিভাগের মধ্যে পড়বে না, ওটাকে আলাদা রাখতে হবে। যে প্রধান যে 6টি সমাস, এটাকে তোমার ধরতে হবে। এইটাই হচ্ছে আমাদের মনে রাখতে হবে। এখন আমরা বিস্তারিত আলোচনা শুরু করি। প্রথমে দ্বন্দ্ব সমাস আমরা পড়বো। দ্বন্দ্ব সমাসটা খুব সহজ। দ্বন্দ্ব সমাসের অনেক সংজ্ঞা আছে, আমি বিশ্লেষণ করে মূল কথাটি যদি বলি, তাহলে প্রথম একটি পয়েন্ট তুমি লিখেও নিতে পারো। দ্বন্দ্ব শব্দের অর্থ জোড়া। দেখো দ্বন্দ্ব সমাসের দ্বন্দ্ব শব্দের অর্থ কি? জোড়া। জোড়া মানে কি? মিলন। দুটি পদ মিলন হলে দ্বন্দ্ব সমাস। ওই যে যেমন জায়া ও পতি ইকুয়াল টু দম্পতি, জায়া এবং পতি মিলে হচ্ছে দম্পতি, তো দুইটা সমাস মিলিত হয়েছে। মাতা ও পিতা ইকুয়াল টু মাতা পিতা, এই যে দুইটা সমাস মিলিত হচ্ছে। এইভাবে দ্বন্দ্ব মানে হচ্ছে আসলে জোড়া। তাহলে একটা বিষয় কিন্তু একটু আমি তোমাকে এখন পরিষ্কার করে মনে রাখতে বলবো, সেটা হলো সাধারণ কথাবার্তায় আমরা আবিধানিক ভাবে যেসব শব্দগুলো যে যে অর্থে ব্যবহার করি, ব্যাকরণের পরিভাষায় কিন্তু অনেক সময় শব্দগুলো, কিছু কিছু শব্দ ব্যাকরণের পরিভাষায় আছে ভিন্ন অর্থ প্রকাশ করে। যেমন ধরো যে পুরুষ, সাধারণভাবে পুরুষ বললে আমরা শুধু ছেলেদেরকে বুঝাই, পুরুষ মানুষ। কিন্তু ব্যাকরণের যে পুরুষ, সেখানে পুরুষ, নারী, বিভিন্ন তোমার প্রাণী, এমনকি বিভিন্ন বস্তুও কিন্তু পুরুষের মধ্যে পড়ে। উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ। তাহলে ওই দুইটা জিনিস এক নয়, এটা খেয়াল করতে হবে। এখানে যে দ্বন্দ্ব শব্দটি বলেছে, এই দ্বন্দ্ব সাধারণভাবে দ্বন্দ্ব বললে আমরা বুঝি ঝগড়া, বিবাদ। কিন্তু এই দ্বন্দ্ব, এটা ব্যাকরণের যে দ্বন্দ্ব, এটা আলাদা পরিভাষার অর্থে নিয়েছে। এই দ্বন্দ্ব মানে হচ্ছে জোড়া। তাহলে আমরা দেখছি দ্বন্দ্ব মানে জোড়া। দ্বিতীয় একটা পয়েন্ট খেয়াল করো, এই সমাসে সমস্ত পদে প্রত্যেকটি সমস্যমান পদের অর্থে প্রাধান্য থাকবে। একটা উদাহরণ দিলে বুঝবে। সমস্যমান পদগুলো কি হবে? সমস্ত পদ তো এটা, আর সমস্যমান পদ হচ্ছে এগুলো। এটা অবশ্য দ্বন্দ্ব সমাস না, কিন্তু দ্বন্দ্ব সমাসে কি হবে? প্রত্যেকটা সমস্যমান পদের অর্থে প্রাধান্য পাবে। তো কি রকম সেটা? এই যে অর্থের প্রাধান্য পাওয়া, এটা তোমাকে কিন্তু বুঝতে হবে। এই জায়গাটা অনেক ছেলে মেয়েরা বুঝে না, এটা খুব অনেকেই হয়তো গুরুত্ব দিয়ে দেখে না বা একেবারেই বুঝে না। অনেক সময় অনেক স্কুলেও সেটা বোঝানো হয়তো হয় না, এরকমও আছে। ফলে অনেক প্রবলেম থেকে যায়। দেখো এটা কিন্তু কর্মধারয় সমাস, এটা লেখা আছে, এই জন্য আমি এটা এখানে বলছি। এই কর্মধারয় সমাসটাতে দেখো, এই যে সিংহাসন শব্দটা বললে একটা আসনের কথা বোঝায়, তাই না? একটা আসন যেখানে সিংহের ছবি খোদাই করা, সেই জন্য সিংহাসন। তাহলে এখানে কিন্তু আসনটাকে প্রাধান্য দিচ্ছে, অর্থাৎ পরপদ প্রাধান্য। আমরা পরে এটার বিশ্লেষণে আসব। আমরা আপাতত পড়ছি দ্বন্দ্ব সমাস।
যদি একটু বলে নিলাম বুঝার সুবিধার্থে। দ্বন্দ্ব সমাসে কি হবে, উভয় পদের প্রাধান্য থাকবে। যেমন ধরো মাতা পিতা, এটা হচ্ছে তোমার সমস্ত পদ, এটার ব্যাস বাক্য কি, মাতা ও পিতা। তাহলে এখানে আমরা দেখছি যে সমস্যমান পদ এখানে দুইটা আছে, মাঝখানে একটা সংযোজক অব্যয়। তাহলে মাতা এবং পিতা দুইটা পদ তোমার আছে, এবং এই দুইটা পদই সমস্ত পদে এসে প্রাধান্য পেয়েছে। কাউকে কিন্তু কম গুরুত্ব বা কাউকে বেশি গুরুত্ব এরকম দেয়া হয় নাই। যদি বলে যে তোমার বাসায় তোমার সাথে আর কে কে থাকে, আমার মাতা পিতা থাকে। বা তুমি এক জায়গায় গিয়েছো বেড়াতে, তোমার সাথে কে এসেছে, আমার মাতা পিতা এসেছে। তার মানে দুইজনকে বুঝাচ্ছে, কাউকে কম গুরুত্ব বেশি গুরুত্ব দিয়ে বুঝাচ্ছে না। তাহলে দ্বন্দ্ব সমাসে কি হবে, সমসমান পদগুলা প্রত্যেকটি কিন্তু সমস্ত পদে এসে সমানভাবে গুরুত্ব পাবে। এখানে আরেকটি পয়েন্ট তুমি মনে রাখবে, এই সমাসের ব্যাস বাক্যে, এই যে দেখো ব্যাস বাক্যে ও বসেছে না, এই ব্যাস বাক্যে এবং ও আর, ব্যাস বাক্যে এবং ও আর এই তিনটি সংযোজক অব্যয় ব্যবহৃত হয়। অর্থাৎ এই তিনটির মধ্যে যে কোনো একটি থাকবে। সাধারণত এখানে ওটাই আমরা বেশি পাই। এই যে মাতা ও পিতা আমরা কিন্তু বসালাম। আমরা বলছি যে দেশে বিদেশে, দেশে ও বিদেশে, তারপর জায়া ও পতি, মানে ও ব্যবহার করে আমরা অভ্যস্ত আছি। এখন ও এর বদলে যদি তুমি এবং বসাও তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই, মাতা এবং পিতা বললেও কিন্তু একই বিষয় হতো, তাহলে অর্থটা কিন্তু একই থাকতো। তাহলে আমরা দেখলাম কি, ব্যাস বাক্যে এবং ও আর এই তিনটির যে কোনো একটি অব্যয় বসবে। এখন দেখো শ্রেণী বিভাগ। এই দ্বন্দ্ব সমাস দুই প্রকার। দ্বন্দ্ব সমাস আবার কি রকম, দ্বন্দ্ব সমাস কিন্তু দুই প্রকার। একটা হচ্ছে অলুক দ্বন্দ্ব আর আরেকটি হচ্ছে বহুপদী দ্বন্দ্ব। এখন অলুক দ্বন্দ্বটা কি, অলুক দ্বন্দ্বটা খুব সহজ। যেই দ্বন্দ্ব সমাসে বিভক্তির চিহ্ন থাকে, সমস্ত পদের যে বিভক্তি, সমসমান পদে যে বিভক্তিগুলো থাকে সমস্ত পদে এসে বিভক্তি রয়ে যায়। তাহলে সহজে বলতে গেলে বইতে তো সংজ্ঞাগুলো আছে, সেগুলো তোমরা সেখান থেকে পড়বে। আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি, আমাদের উদ্দেশ্য বুঝা, সংজ্ঞা মুখস্থ না। তাহলে কি হচ্ছে, অলুক দ্বন্দ্ব সমাসে কি থাকে, বিভক্তির চিহ্ন থাকে, তখন কিন্তু সেটা অলুক দ্বন্দ্ব হয়। যেমন একটি উদাহরণ যদি আমরা দেখি, যেমন দেখো খুব সহজ উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। যেমন দেশে বিদেশে, দেশে বিদেশে, তাহলে কি হয়, এটা একটা সমস্ত পদ, এটার ব্যাস বাক্যটা কি হবে, দেশে ও বিদেশে, দেশে ও বিদেশে। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, আমরা যখন বলছি দেশে ও বিদেশে, এখানে দেখো সমসমান পদে কিন্তু তোমার বিভক্তির চিহ্ন আছে, যেটা সমস্ত পদেও রয়ে গেছে। এ বিভক্তি আছে, এ বিভক্তি আছে, এগুলো কিন্তু এখানে রয়ে গেছে বিভক্তির চিহ্ন। তো যেই দ্বন্দ্ব সমাসে এরকম বিভক্তির চিহ্ন থাকবে তখন আমরা তাকে বলবো অলুক দ্বন্দ্ব। আরেকটি আছে বহুপদী দ্বন্দ্ব। তো বহুপদী দ্বন্দ্বটা কি, এটা নামের মধ্যেই বোঝা যায়। তিন বা বহুপদে এই সমাস গঠিত হয়। বহুপদী দ্বন্দ্বে কি হয়, তিন বা বহুপদে বহুপদী দ্বন্দ্ব সমাস গঠিত হয়। নামটাই তো বোঝা যায়, বহুপদী, তিন বা বহুপদে বহুপদী দ্বন্দ্ব সমাস গঠিত হয়। তাহলে এখানে দুইটার চেয়ে বেশি পদ থাকবে। যেমন তুমি একটা উদাহরণ দেখো, সাহেব বিবি গোলাম, এই যে একটা সমসমান পদ আছে দ্বন্দ্ব সমাস, এটার ব্যাস বাক্য করলে কি দাঁড়াবে, সাহেব বিবি ও গোলাম। তাহলে এখানে কিন্তু খেয়াল করি যে আমরা কয়টি পদ এসেছে, একটি, দুইটি, তিনটি। যখন দ্বন্দ্ব সমাস হবে কিন্তু দুইয়ের চেয়ে বেশি পদ হবে, তিন বা চার বা পাঁচ যাই হোক না কেন, দুইয়ের চেয়ে বেশি পদ হয়ে গেলে এটাকে বলে বহুপদী দ্বন্দ্ব সমাস। এখন দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে তুমি আরেকটা জিনিস একটু খেয়াল করো, যে সমাস যখন তুমি লিখবে তোমাকে লক্ষ্য করতে হবে যে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ, এই যে এটা সমস্ত পদ, এই সমস্ত পদ কিন্তু একই মার্জিনের সাথে থাকবে। যেমন সিংহাসন একই মার্জিনে আছে, যেমন দম্পতি একই মার্জিনে আছে, হয় এরকম থাকবে।
কিন্তু কোনো কারণে সমস্ত পদকে যদি একই মার্জিনে লেখা না যায়, যেমন মাতা পিতা, যেমন শাহিদ বিবি গোলাম, এরকম একই মার্জিনে যদি রাখা না যায়, তখন কিন্তু কি করতে হবে, হাইফেন দিয়ে যুক্ত করতে হবে। এই যেখানে আমরা হাইফেন দিয়ে দিয়ে যুক্ত করেছি, হাইফেন দিয়ে দিয়ে তোমার সমস্ত পদটাকে যুক্ত করতে হবে। আর ব্যাস বাক্য যখন তুমি তৈরি করবে, এই যে সমস্ত পদটাকে ব্যাস বাক্য যখন তৈরি করবে, তখন কিন্তু আবার হাইফেন দেওয়া যাবে না, তখন তুমি কমা ব্যবহার করবে আর সংযোজক অব্যয় ব্যবহার করবে। এখন যখন আমাদের দুইয়ের চেয়ে অধিক পদ থাকে, তখন আমরা কি করব, সংযোজক অব্যয় তো একটার বেশি ব্যবহার করা যাবে না। যদি দুইয়ের চেয়ে অধিক পদ থাকে তাহলে আমরা কমা ব্যবহার করব। যদি আরো পদ থাকতো, 3টির জায়গায় 4টি থাকতো, এর সামনে আরেকটি থাকতো, তাহলে আরেকটি কমা দিতাম। 5টি থাকতো, অর্থাৎ প্রতিটার সাথে কমা দিব, কিন্তু লাস্ট ওয়ানে গিয়ে আমরা সংযোজক অব্যয়টা ব্যবহার করব। তাহলে আশা করছি তোমরা বহুপদী দ্বন্দ্ব বুঝেছো। তো দ্বন্দ্ব সমাস খুব সহজ। কিরকম? সেটা হলো যে তোমার সাধারণভাবে যখন দুইটি পদ মিলে দ্বন্দ্ব সমাস হবে, তখন আমরা তাকে দ্বন্দ্ব সমাস বলবো। আর যখন এই দ্বন্দ্ব সমাসের মধ্যে বিভক্তি চিহ্ন থাকবে, তখন আমরা তাকে বলবো অলুক দ্বন্দ্ব। আর যখন দুইটির চেয়ে বেশি তোমার পদ থাকবে, তখন আমরা তাকে বলবো বহুপদী দ্বন্দ্ব। এই ছিল আমাদের দ্বন্দ্ব সমাস। এখন তোমার প্রশ্ন হতে পারে যে আমাদের কি পরীক্ষার হলে এই শুধু দ্বন্দ্ব সমাস লিখলেই হবে, না শ্রেণী বিভাগ করে দিতে হবে? এটা তো তুমি নিজে বুঝতে পারছো, যেহেতু শ্রেণী বিভাগ এটা রয়েছে, তাহলে অবশ্যই তোমাকে শ্রেণী বিভাগ করে দিতে হবে। শুধু দ্বন্দ্ব সমাস লিখলে পরীক্ষক ইচ্ছে করলে তোমাকে কম নম্বর দিতে পারে, 5-এর মধ্যে হয়তো তোমাকে 1 বা 2 কমিয়ে দিল, সেক্ষেত্রে তোমার কিন্তু নম্বরটা কমে গেল। তোমাকে অবশ্যই এটা অলুক দ্বন্দ্ব, বহুপদী দ্বন্দ্ব এভাবে তোমাকে লিখতে হবে। দ্বন্দ্ব সমাস খুব সহজ ছিল, আমরা এটা সহজে বুঝে গেলাম। এরপরে আমরা যে সমাসটা আসবো সেটা হচ্ছে তোমার কর্মধারয় সমাস। কর্মধারয় সমাসটা কিন্তু অনেকের কাছে একটু কঠিন লাগে, আমরা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করি। কর্মধারয় সমাসের প্রথম একটা পয়েন্ট তুমি লিখে নাও, পূর্বপদ সাধারণত বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন হয়। পূর্বপদটা কি হবে? বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন হয়, হয় বিশেষণ হবে অথবা বিশেষণের মতো কাজ করবে। পরপদ, দ্বিতীয় পয়েন্ট, পরপদ সাধারণত বিশেষ্য হয়। খেয়াল করো, পূর্বপদ বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন, আর পরপদ সাধারণত বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন, এইভাবে হবে। তাহলে সেটা হবে কর্মধারয় সমাস। আমরা একটা উদাহরণের সাহায্যে দেখি যে কিরকম হয়। যেমন সহজ একটি উদাহরণ তুমি দাও, যেমন মহানবী। ব্যাস বাক্য কি? মহান যে নবী। তাহলে দেখো এখানে এই সমাসটাতে সমস্ত পদে পূর্ব পদে হলো মহা। মহা মানে কি? মহান। এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, ওনার গুণকে বুঝিয়েছে। মহান। নবী, এটা কিন্তু এক ব্যক্তিকে বুঝিয়েছে, মানুষকে বুঝিয়েছে। তাহলে যিনি মহান ছিলেন তিনি হচ্ছেন মহানবী। যে নবী অনেক মহান ছিলেন, অনেক মহৎ ছিলেন, তিনি মহানবী। তাহলে এখানে তার গুণকে বুঝাচ্ছে। পূর্ব পদ হচ্ছে গুণ, এটা অ্যাডজেক্টিভ, বিশেষণ। আর পরপদ এটা হচ্ছে বিশেষ্য। সুতরাং গঠনটা কিরকম হয়? সাধারণত বিশেষণ প্লাস বিশেষ্য, এইরকম হয় কর্মধারয় গঠনটা। যে কর্মধারয় ইকুয়াল টু কি দাঁড়ায়? কর্মধারয় আমরা যদি বলি কর্মধারয় ইকুয়াল টু কি? বিশেষণ প্লাস বিশেষ্য। এটা হচ্ছে নর্মাল গঠন, এর ব্যতিক্রম আছে, ব্যতিক্রম যে নাই তা না। তো এইভাবে কর্মধারয় সমাস হয়। দ্বিতীয় একটা পয়েন্ট দেখো, পরপদের অর্থ প্রাধান্য পায়। এখানে কিন্তু দেখো পরপদের অর্থ প্রাধান্য পায়। নবীর কথা বলছে, যিনি অনেক মহান ছিলেন। আমরা অন্য উদাহরণে যাই। যেমন এর আগে একটা উদাহরণ তোমাদের দিয়েছিলাম, সিংহাসন। সিংহ চিহ্নিত, সিংহ চিহ্নিত যে আসন। এখানে যে না দিলেও হয়, অর্থপূর্ণ হয়ে যায়। সিংহ চিহ্নিত আসন। তাহলে দেখো এখানে পূর্বপদ হচ্ছে সিংহ, পরপদ হলো আসন। প্রাধান্য কে পাচ্ছে? সিংহাসন বললে আমরাও কিন্তু একটা আসনকে বুঝাই। ওই যে রাজারা বসে থাকে, সেই আসনটাকে বলে সিংহাসন। তাহলে সিংহাসন বললে আসনকে বুঝায়। এখন প্রশ্ন হতে পারে তোমার মনে যে সিংহাসন শব্দটা কিভাবে উৎপত্তি হলো? আসলে আগের দিনের রাজারা তাদের বীরত্বের বা শক্তির প্রতীক হিসেবে
তাদের যে আসনে সিংহের ছবি খোদাই করাতো, সেই থেকে সিংহাসন শব্দটা উৎপত্তি হয়েছে। এখন সিংহাসন বললে আমরা কিন্তু একটা আসনকে বুঝাই। ফলে প্রাধান্য পেয়েছে আসন, তার মানে কি পরপদের অর্থ প্রাধান্য পায়। এটা কর্মধারয় সমাসের একটা বৈশিষ্ট্য যে সবসময় কর্মধারে কি হবে, পরপদের অর্থ প্রাধান্য পাবে। আরেকটা পয়েন্ট, ব্যাস বাক্যে সাধারণত যে, 3 নম্বর পয়েন্টটা দেখো খেয়াল করে, খুব গুরুত্বপূর্ণ। এটা দ্বিতীয়টা ছিল যে পরপদের অর্থ প্রাধান্য। তৃতীয় পয়েন্ট, ব্যাস বাক্যে সাধারণত যে, সে, যেই সেই, যিনি তিনি ইত্যাদি সংযোজক অব্যয় ব্যবহৃত হয়। তাহলে এই যেটা কিন্তু একটা সিঙ্গেল, আর যে, সে, যেই সেই, যিনি তিনি এগুলো কিন্তু জোড়া জোড়া। তার মানে দেখা যাচ্ছে কর্মধারয় সমাসে কখনো এই যে অব্যয়টা বসে একক অব্যয় হিসেবে সংযোজক, আবার কখনো জোড়া জোড়া সংযোজক অব্যয় বসে। এখন একটা মজার ব্যাপার কি জানো, এই জোড়া সংযোজক অব্যয়গুলো কিন্তু কেবল কর্মধারয় পাওয়া যায়। আরো যেই সব সমাস আছে কোথাও জোড়া অব্যয় পাওয়া যাবে না, কিন্তু যে অব্যয়টা কর্মধারয় ছাড়াও অন্যান্য জায়গায় পাওয়া যায়। এই যে অব্যয়টা একটা কমন, বিভিন্ন জায়গায় পাওয়া যায়, আলাদা আলাদা বৈশিষ্ট্য, কিন্তু এই জোড়া অব্যয়গুলো কেবল কর্মধারয় পাওয়া যায়। একটা উদাহরণ দিলে আমরা বুঝি জোড়া অব্যয়ের। যেমন তুমি জোড়া অব্যয়ের একটা উদাহরণ যদি খেয়াল করো, যেমন ধরো জজ সাহেব, যিনি জজ তিনি সাহেব, চালাক চতুর, যে চালাক সেই চতুর। তাহলে এই যে, সে, যিনি তিনি এগুলো কিন্তু জোড়া অব্যয়, কেবল কর্মধারয় বসবে। এখন প্রশ্ন হচ্ছে কর্মধারয় কয় প্রকার? কর্মধারয় প্রধানত 4 প্রকার, আরো আছে কিন্তু মূলত 4 প্রকার। কি কি? উপমান কর্মধারয়, উপমিত কর্মধারয়, রূপক কর্মধারয় আর মধ্যপদলোপী কর্মধারয়। তাই না? 4 ধরনের। মধ্যপদলোপী কর্মধারয়, উপমান কর্মধারয়, উপমিত কর্মধারয়, রূপক কর্মধারয়। এই 4টাই কিন্তু আমাদেরকে আলোচনা করে বুঝে নিতে হবে। প্রথমে তুমি আসো মধ্যপদলোপী কর্মধারয়। খুব সহজ, নামটা খেয়াল করো, মধ্যপদলোপী। এটা কিরকম? যে কর্মধারয় সমাসে মধ্যপদ লুপ্ত হয়, ব্যাস বাক্যের মধ্যপদ লুপ্ত হয়ে যে কর্মধারয় সমাস হয়, সেটা হচ্ছে মধ্যপদলোপী। যেমন যে উদাহরণটা আমরা লিখে রেখেছি, সিংহাসন, সিংহ চিহ্নিত আসন, এটা কিন্তু একটা মধ্যপদলোপী। কিভাবে? খেয়াল করো, এখানে 3টি পদ আছে আমাদের সমসমান পদে। সিংহ চিহ্নিত আসন, এই সিংহাসনটা রয়ে যায়, চিহ্নিতটা উঠে গেছে, ফলে মধ্যপদ লুপ্ত হয়ে এই সমাসটি গঠিত হয়েছে, যার জন্য এটাকে আমরা বলছি মধ্যপদলোপী কর্মধারয়। এরকম তোমার আরো মধ্যপদলোপী হতে পারে, যেমন ধরো সাহিত্য সভা, সাহিত্য সভা, সাহিত্য বিষয়ক সভা, সাহিত্য বিষয়ক সভা। তাহলে দেখা যাচ্ছে সাহিত্য বিষয়ক সভা, এখানে মধ্যপদ যেটা বিষয়কটা লুপ্ত হয়ে বাকি অংশটুকু নিয়ে সমাসটা হচ্ছে। তাহলে ব্যাস বাক্যের মধ্যপদ লুপ্ত হয়ে যে কর্মধারয় সমাস হয় সেটাই হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয়। এটা আমরা সবাই বুঝি, ঝামেলা হয় না। ঝামেলা অনেকের হয় হলো উপমান কর্মধারয় এবং উপমিত কর্মধারয়, এটার ভিতরে অনেকে ভুল করে ফেলে। এটা আমাদের একটু মনোযোগ দিয়ে একটু দেখতে হবে। আমরা কর্মধারয় পর্যন্ত আজকে দেখব। তাহলে খুব মনোযোগ দিয়ে এবার একটু দেখো উপমান এবং উপমিত। খুব মনোযোগী হয়ে যাও, কারণ এই জায়গাটা কিন্তু অনেকের ভুল হয়ে যায়। হ্যাঁ, খুব খেয়াল করো। তাহলে উপমান কর্মধারয় তুমি বুঝার ক্ষেত্রে কয়েকটা পয়েন্ট একটু লিখে নাও। আমি একটু বিশ্লেষণ করে রেখেছি যাতে তোমাদের সহজ লাগে। কয়েকটা পয়েন্ট লিখে নাও। প্রথমে উপমান কর্মধারয় সমাস, এটা লিখে একটা পয়েন্ট লিখে নাও। উপমান অর্থ তুলনীয় বস্তু। যখন তুলনা করছে, এই তুলনীয় বস্তু কিরকম? তুমি একটা শিশুকে দেখলে, খুব সুন্দর দেখতে, বলছো যে শিশুটা যেন চাঁদের মতো। তাহলে এখানে শিশুটার সাথে তুলনা করছো কাকে? চাঁদের সাথে তুলনা করছো। চাঁদ এখানে তুলনীয় বস্তু, সেটি হচ্ছে তোমার উপমান। বলেছে উপমান অর্থ তুলনীয় বস্তু। এখন তুমি আরেকটু সহজ করে যদি আমরা বলি, আরেকটা পয়েন্ট লিখে নিতে পারো, প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে কিন্তু কি হয়? প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে তুমি, এরপরে 2টা পয়েন্ট এইভাবে দিতে পারো। যারা লিখছো তাদের জন্য আমি একটু বলি। তুমি দ্বিতীয় পয়েন্টে লিখছো এরকম, প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে
পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে তারপর একটা ড্যাশ দিয়ে এটার পরে তুমি হয়তো এখানে বাংলা পয়েন্ট দিয়ে লিখছো, তাহলে রোমান হরফে নাও 1 2। প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে দুটো বিষয় আমরা পাচ্ছি, তাই না? কি কি? প্রত্যক্ষ বস্তুটিকে বলে উপমিত পদ, আর পরোক্ষ বস্তুটিকে বলে উপমান পদ। দেখো কি মজার ব্যাপার, যখন তুমি দুইটা বিষয়ের মধ্যে তুলনা করছো, প্রত্যক্ষ এবং পরোক্ষ দুইটা জিনিসের সাথে তুলনা করছো। প্রত্যক্ষ মানে যেটা তোমার কাছে আছে, আর পরোক্ষ হলো যেটা অনেক দূরে আছে। যে শিশুর সাথে যখন চাঁদের তুলনা করছো, শিশুটা হচ্ছে তোমার প্রত্যক্ষ। এই প্রত্যক্ষ পদটির নাম হবে উপমিত পদ, আর পরোক্ষ যে বস্তু বা পদ তার নাম হবে উপমান পদ। এখন আমরা একটা উদাহরণ দিলে একটু ব্যাপারটা বুঝতে পারি। তোমার কিন্তু এইচএসসি তে হয়তো অবজেক্টিভ নাই, এভাবে আসবে না, কিন্তু জব ওরিয়েন্টেড পরীক্ষায় অনেক জায়গায় তোমাকে বলবে যে প্রত্যক্ষ পদটির নাম কি, তখন কিন্তু অনেকে আটকে যায়। যেমন দেখো একটা উদাহরণ, খুব খেয়াল করে দেখো, কাজল কালো কেশ। কাজল কালো কেশ, এখন এটাকে আমরা ব্যাস বাক্য করলে কি দাঁড়াবে? কাজলের ন্যায় কালো যে কেশ। কাজলের ন্যায় কালো যে কেশ, কাজল কালো কেশ। তাহলে কাজলের ন্যায় কালো যে কেশ, এখানে আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি কার সাথে কার তুলনা দিয়েছে। দুইটা জিনিসের সাথে, কেশ এবং কাজল। দুইটার মধ্যে প্রত্যক্ষ কোনটা? আমরা কিন্তু জানি কেশটা হচ্ছে প্রত্যক্ষ, কারণ আমরা কারো কেশ দেখলাম, চুল দেখলাম, বা এত সুন্দর যেন কাজলের মতো। তো কাজল কিন্তু আমাদের সামনে নেই, আমাদের সামনে আছে আমরা যার কেশ দেখেছি সেই কেশটা আমাদের সামনে আছে, তার সাথে আমরা কাজলকে তুলনা করেছি। তাহলে আমাদের এখানে প্রত্যক্ষ পদ কোনটা? আর এই প্রত্যক্ষ পদটার নাম কি? উপমিত পদ। পরোক্ষ পদ হচ্ছে উপমান পদ, পরোক্ষ পদ। আর এই ন্যায়টা কি? তুলনাবাচক পদ। তুলনাবাচক পদ। অনেক সময় আমরা বলি না যে মেয়েটি দেখতে তার মায়ের ন্যায় হয়েছে, মানে মায়ের মতো হয়েছে। ন্যায় হলো তুলনা। আর কালো এই শব্দটা, এটা হচ্ছে তোমার গুণবাচক পদ, অ্যাডজেক্টিভ, গুণবাচক পদ। অনেকে বলে ধর্মবাচক পদ, হ্যাঁ, বা যাই হোক, এটা হলো অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে মূল জিনিস, কিন্তু উপমান এবং উপমিত নির্ণয় করার মূল বিষয় হচ্ছে অ্যাডজেক্টিভ। এই জন্য এটাকে আমরা গোল করে স্টার মার্ক দিলাম। আর এই যেটা কি, এটা হচ্ছে সংযোজক অব্যয়, এটা হচ্ছে তোমার অব্যয়। তাহলে আমরা একটি সমাসের মধ্যে উপমান এবং উপমিতর মধ্যে কয়টি পদ থাকতে পারে প্রত্যেকটি আমরা কিন্তু দেখে নিলাম। তোমার বিশেষ পরীক্ষায় আসবে যে কাজল কালো কেশ, এখানে উপমিত পদ কোনটি? অনেকে ভাববে উপমিত পদ, আমি তো উপমিত সমাস পড়েছি, পদ আবার কি? ওই যে পদ হচ্ছে কি, দুইটা জিনিসের মধ্যে যখন তুলনা হয়, দুইটা বস্তুর মধ্যে যখন তুলনা হয়, প্রত্যক্ষ বস্তুটি হচ্ছে উপমিত পদ, আর পরোক্ষ বস্তুটি হচ্ছে উপমান পদ। বাকিগুলো আমরা চিনে নিলাম, কিন্তু একটা বিষয় বুঝে নিলাম, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ যেটা, সেটা। এখন সমাসটা কিভাবে নির্ণয় হয়? আমরা তো পদগুলো চিনে নিলাম, কিন্তু উপমান সমাসটা কিভাবে নির্ণয় হয় আর উপমিত সমাসটা কিভাবে নির্ণয়? খুব গুরুত্বপূর্ণ জায়গায় একটু খেয়াল করো। তাহলে তুমি এখানে একটা পয়েন্ট একটু লক্ষ্য রাখো। আমার মনে আমরা বোর্ডের কাছে থাকি এবং আমি লিখে দেখালে তোমাদের সুবিধা হবে। এখন আমরা এটা বোর্ডের কাছে এসে দেখব যে উপমান কর্মধারে কাকে বলে আর উপমিত কর্মধারে কাকে বলে, সেটা আমরা একটু এখন নির্ণয় করব। তাহলে আমরা প্রথম একটা পয়েন্ট লিখে নিই। উপমান কর্মধারে, উপমান কর্মধারয়
উপমান কর্মধারয় ইকুয়াল টু উপমান পদ প্লাস গুণবাচক পদ। উপমান কর্মধারয় এটা কিভাবে সমাসটা হয়? উপমান পদ প্লাস গুণবাচক পদ, এই দুটার মধ্যে সমাস হয়। আর উপমিত পদ কি হয়? উপমিত পদ অনেক ক্ষেত্রে অনুপস্থিত থাকে। এই উপমিত পদ এটা কিন্তু অনেক ক্ষেত্রে অনুপস্থিত থাকে। সমাসটা হয় উপমান পদ প্লাস গুণবাচক পদের মধ্যে। আর উপমিত পদ এটা অনেক ক্ষেত্রে অনুপস্থিত থাকে, তার মানে উপস্থিত থাকে আবার অনুপস্থিত থাকে। হ্যাঁ, বলেছে অনেক ক্ষেত্রে অনুপস্থিত থাকতে পারে। কিন্তু 3 নম্বর যে পয়েন্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সাধারণ গুণবাচক পদ অবশ্যই উপস্থিত থাকবে। সাধারণ গুণবাচক পদ, এই সাধারণ গুণবাচক পদ এটা অবশ্যই উপস্থিত থাকবে, তাহলে কিন্তু উপমান কর্মধারয় সমাস হবে। কি বলেছে? উপমান পদ প্লাস গুণবাচক পদ থাকবে। উপমিত পদ থাকতেও পারে, নাও থাকতে পারে। এটা কিন্তু থাকতেও পারে, আবার নাও থাকতে পারে, কিন্তু গুণবাচক পদ অবশ্যই থাকবে। তার মানে এইটাই হচ্ছে আমাদের মূল পয়েন্ট, যেটাকে আমরা একটা স্টার মার্ক করে রাখতে পারি, যে উপমান কর্মধারয় সমাসে কি হয়? সাধারণ গুণবাচক পদ অবশ্যই উপস্থিত থাকে। তো একটা উদাহরণে আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, যেমন ধরো অরুণ রাঙ্গা ইকুয়াল টু কি হয়? অরুণের ন্যায় রাঙ্গা। তাহলে অরুণের ন্যায় রাঙ্গা, এখানে কিন্তু আমরা দেখি যে এই আমাদের এই রাঙ্গাটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ আছে। ন্যায় হচ্ছে কি? তুলনাবাচক শব্দ। হ্যাঁ, তুলনাবাচক শব্দ আছে। আর অরুণ হচ্ছে কি? সূর্য। সূর্য এখানে এটা পরোক্ষ পদ। অরুণ রাঙ্গা, কোন জিনিসটা অরুণ রাঙ্গা সেটা প্রত্যক্ষ পদটার কিন্তু নাই। যেমন অরুণ রাঙ্গা একটা কি হতে পারতো? পতাকা হতে পারতো, সূর্যের মতো রক্তিম পতাকা, অরুণ রাঙ্গা পতাকা, কিন্তু সে পতাকা শব্দটা এখানে নাই। তাহলে প্রত্যক্ষ পদটা নাই। প্রত্যক্ষ পদটা অর্থাৎ উপমিত পদ থাকতে পারে, নাও থাকতে পারে। সমাসটা হবে কার সাথে? উপমানের সাথে আর সাধারণ গুণবাচক পদের সাথে। তো সাধারণ গুণবাচক পদ থাকলেই আমরা তাকে বলবো উপমান কর্মধারয়। আর উপমিত কর্মধারয় কি হয়? উপমিত কর্মধারয় এটা কিভাবে হয়? এখানে কিন্তু সমাসটা হয় উপমিত পদ প্লাস উপমান পদ। এই দুইটার মধ্যে হয় উপমিত পদ প্লাস উপমান পদ, এই দুইটার মধ্যে সমাসটা হয়। যেমন মুখ চন্দ্র, মুখ চন্দ্রের ন্যায়। তাহলে মুখ চন্দ্রের ন্যায় এখানে কার সাথে কার হলো সমাসটা? উপমিত পদ অর্থাৎ প্রত্যক্ষ পদ। মুখটাকে, একজনের মুখ দেখেছি আমরা খুব সুন্দর, তাকে চাঁদের সাথে তুলনা করা হলো। তাহলে মুখের সাথে অর্থাৎ প্রত্যক্ষ পদের সাথে এখানে পরোক্ষ পদের তুলনা করা হলো। আর ন্যায় হলো এখানে তুলনাবাচক শব্দ। তাহলে বলেছে উপমিত পদ প্লাস উপমান পদ। এই দেখো উপমিত পদ শুরুতে, তারপরে উপমান পদ। দ্বিতীয় একটা পয়েন্টে দেখো, উপমিত পদ সাধারণত পূর্বে বসে। মুখচন্দ্রের ন্যায় উপমিত পদ, এই উপমিত পদ সাধারণত পূর্বে বসে, মানে প্রত্যক্ষ পদ সেটা কিন্তু সাধারণত পূর্বে বসে। উপমান পদ সাধারণত পরে বসে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা পয়েন্ট সেটা হলো গুণবাচক পদ। গুণবাচক পদ অবশ্যই অনুপস্থিত থাকবে, মূল কথা এটা। গুণবাচক পদ অবশ্যই অনুপস্থিত থাকবে। তাহলে আমাদের মূল পয়েন্ট যদি আমরা বলি উপমান আর উপমিতর মধ্যে, তাহলে কি হলো? তুমি সবগুলা উদাহরণ, সবগুলো নিয়ম আমরা শিখলাম, কিন্তু যদি আমরা বলি যে এক কথায় যদি বলি যে কি দাঁড়ালো, এইরকম আমরা বলতে পারি যে যদি আমাদের গুণবাচক পদ উপস্থিত থাকে তাহলে হবে উপমান কর্মধারয় সমাস, আর গুণবাচক পদ অনুপস্থিত থাকলে সেটাই হবে উপমিত কর্মধারয় সমাস। যেমন যে কাজলের ন্যায় কালো যে কেশ, কাজল কালো কেশ, এটার মধ্যে কালো গুণবাচক পদটা আছে, উপমান কর্মধারয় সমাস। অরুণের ন্যায় রাঙ্গা যে পতাকা, অরুণ রাঙ্গা পতাকা, উপমান কর্মধারয় সমাস। সমাসটাকে যদি একটু ছোট করে দাও, কাজলের ন্যায় কালো, কাজল কালো, এটাও কিন্তু উপমান। কেন?
কালো শব্দটা আছে, অ্যাডজেক্টিভ আছে, গুণবাচক পদ থাকলে উপমান কর্মধারয়, আর গুণবাচক পদ না থাকলে উপমিত। ওই যে মুখ চন্দ্রের ন্যায়, সুন্দর না অসুন্দর, গোলাকার না লম্বাকার, সেটা তো বলা নেই, তাহলে এখানে হবে উপমিত কর্মধারয়। যখনই অ্যাডজেক্টিভ থাকবে তখনই উপমান কর্মধারয়, যখনই অ্যাডজেক্টিভ না থাকবে তখনই উপমিত কর্মধারয়। এই হচ্ছে আমাদের উপমান এবং উপমিত চেনার মূল বিষয়। এই লাস্ট অফ অল যেটা আমরা করে শেষ করব সেটা হলো রূপক কর্মধারয়। রূপক কর্মধারয় কি হয়? উপমান এবং উপমিত পদের মধ্যে অভেদ কল্পনা করা হয়, কোনো ভেদাভেদ থাকবে না, অভেদ। যেমন যেমন ধরো আমার হাতে যে দুইটা কলম আছে, দুটা কলম একই, আমি এটা দিয়েও লিখতে পারি, এটাও লিখতে পারি, একই। এরকম যদি হয়, সেম জিনিস যদি হয়, একই কোম্পানি, একই কালার, একই, তাহলে হয় দুইটা যদি একই হয় তখন হয় হচ্ছে অভেদ, কোনো ভেদাভেদ নাই। আর যদি আমি বলি এই ডাস্টারটা আমার যেমন প্রয়োজনীয় ক্লাস করার জন্য, এই মার্কারটা আমার প্রয়োজনীয়, তো এটা যেন দুইটা তুলনা করা হয় যে এটা এটার মতোই প্রয়োজনীয়, তো দুইটা এক জিনিস না, দুইটা আলাদা। তাহলে যখন তুলনাটা অভেদ হয় তখন হয় হচ্ছে রূপক কর্মধারয়। ওই শিশু আর চাঁদ যখন বলে একই, একই রকম দুইটা জিনিস, তখন কিন্তু অভেদ হয়। আমরা অন্য একটা উদাহরণ দিলে বুঝতে সুবিধা হবে। আপাতত আমরা বুঝলাম যে অভেদ কল্পনা করা হয়। এখানে কিন্তু উপমিত পদ পূর্বে বসে, উপমান পদ পরে বসে, যেটা আমরা একটা উদাহরণের সাহায্যে বুঝবো যে কিভাবে অভেদ করা হয়। তাহলে রূপক কর্মধারয়ের মূল বিষয় হচ্ছে অভেদ করা হয়। একটা উদাহরণ দেখো, যেমন মন মাঝি, ব্যাস বাক্য কি? মন রূপ মাঝি, মন রূপ মাঝি। এই রূপটাই কিন্তু এখানে রূপক কর্মধারয়। হ্যাঁ, মানে রূপক কর্মধারয় রূপ শব্দটা থাকে, এটা দেখে সবাই বুঝে যায় যেটা রূপক কর্মধারয়, কিন্তু বাকিটা অনেকে বুঝে না। দেখো মন এবং মাঝি, এই দুটার মধ্যে তুলনা করা হচ্ছে। এখানে মন হচ্ছে তোমার প্রত্যক্ষ পদ, যার যার কাছে আছে, উপমিত পদ। আর মাঝি হলো পরোক্ষ পদ, যে নদীতে নৌকা নিয়ে বেড়ায়। তাহলে এই মনের সাথে মাঝির সাথে কিভাবে একটা তুলনা হলো, আর দুইটা একই রকম? এটা আসলে একটা তাত্ত্বিক অর্থে, যে মন কি, মাঝি কি করে? একটা নৌকাকে পরিচালনা করে, সে ডানে যাবে না বামে যাবে, কোন দিকে যাবে। আর মন একটা মানুষকে পরিচালনা করে, ফলে মন হচ্ছে মাঝির মতো, মানে পরিচালক সেই অর্থে। যেমন আমরা আরেকটা উদাহরণ দিই, দেখো বিষাদ সিন্ধু, বিষাদ রূপ সিন্ধু। বিষাদ রূপ সিন্ধু, তাহলে এখানে কিন্তু বিষাদটা হচ্ছে প্রত্যক্ষ, যার যার কাছে তার কষ্টটা আছে, আর সিন্ধু হচ্ছে সমুদ্র। তো সমুদ্রের সাথে কষ্টের তুলনাটা কিভাবে হলো? অভেদ ভাবে। বলছে যে কষ্টটা এত বেশি, সমুদ্রের যেমন কোনো কুল কিনারা খুঁজে পাওয়া যায় না, ওনার কষ্টেরও কুল কিনারা খুঁজে পাওয়া যায় না। এই জন্য বলছে বিষাদ রূপ সিন্ধু, কষ্টটা হচ্ছে সমুদ্রের মতো। এটা হচ্ছে আমার ওই ছাত্রীর মতো, গল্পটা বললে তোমরা বুঝবে যে কিরকম। তখন আমি একটা অন্য একটা কলেজে ছিলাম, গার্লস কলেজ, সেটা অনেক ছাত্রীরা আছে। তো মফস্বলে যেটা হয় কি, ছোট জায়গা, রেজাল্টের সময় আমরা টিচারদেরও তো একটা টেনশন থাকে যে ছেলেমেয়েরা কেমন করলো আমার স্টুডেন্টরা। তো আমরা সেই রেজাল্ট দেখতে অনেকেই কলেজে উপস্থিত থাকি। এখন রেজাল্ট দিয়েছে, যাদের রেজাল্ট ভালো তারা আনন্দের সাথে ফুর্তি করছে, যাদের রেজাল্ট খারাপ তারা একটু মন খারাপ করে চলে যাচ্ছে। এর মধ্যে হঠাৎ একজন তার রেজাল্টে এতই কষ্ট পেয়েছে, চিৎকার করে অজ্ঞান হয়ে গেছে। এই তাকে মাথায় পানি ঢালো, ডাক্তারের কাছে নাও, কি সমস্যা? পরে দেখা গেল কি তার রেজাল্ট এসেছে কিরকম, দেখো তার রেজাল্ট এসেছে 4.94। তো এইটা দেখে সে এত কষ্ট পেয়েছে যে সে একদম সহ্য করতে পারে নাই। বিষাদ সিন্ধু, মানে তার কষ্টের পরিমাণ অনেক বেশি। ওই যে ক্রিকেট খেলায় তোমরা দেখবে, যখন মানে কষ্টের পরিমাণ বেশি, এই জন্যই বিষাদ সিন্ধু বলেছে। এটা যদি যেমন ক্রিকেট খেলায় তুমি দেখবে, যখন কি করে 1 রানে হারে বা 2 রানে হারে, তখন কিন্তু ক্রিকেট প্লেয়াররা একেবারে মাঠের মধ্যে বসে থাকে, ওইখান থেকে আর উঠতে চায় না, কেউ কেউ কেঁদে ফেলে, দর্শকরা কেঁদে ফেলে। কিন্তু যদি 25 রানে হারে, তখন কিন্তু আর কান্নাকাটি করবে না, চিন্তা করবে যে ভালো খেলতে পারিনি তাই হেরে গেছি, তাই না, মন খারাপ করে চলে আসবে। তাহলে এইটাই হচ্ছে যে কষ্টটা যদি অনেক বেশি হয়
হ্যাঁ, তখন সেটাকে সমুদ্রের সাথে তুলনা করা হয়েছে, বিষাদ রূপ সিন্ধু, বিষাদ সিন্ধু। এই তাত্ত্বিক অর্থ দিয়েই আসলে অভেদটাকে বোঝানো হয়েছে। যেমনটা ওই যে মন মাঝি, মনটা কি করে, মানুষকে পরিচালনা করে, আর মাঝিটা নৌকাকে পরিচালনা করে, এই অর্থে। তাহলে আজকে কিন্তু আমরা খুব গুরুত্বপূর্ণ আলোচনা করলাম এবং আমরা কর্মধারয় সমাসকে শেষ করলাম। আশা করছি আজকের আলোচনায় তোমরা বুঝতে পেরেছো বিষয়গুলো, এবং আগামী ক্লাসে আমরা এর পরের বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন তোমরা করতে পারবে, আমি সেগুলোর কিন্তু জবাব দেওয়ার চেষ্টা করব। আর পরবর্তী ক্লাসে সমাসের পরবর্তী বিষয়গুলো আরো গুরুত্বপূর্ণ, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। সেই ক্লাসটিতে তোমাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফিজ।